এই ফ্যাক্টরিতে আগুন লাগতে চলেছে, এটা এক্ষুনি বন্ধ করে দাও আর এখান থেকে পালিয়ে যাও। আরে গরিব বুড়ো সাধু, পাগল হয়ে গেছিস নাকি? কি আজে বাজে বকছিস? আমি আমার কোটি টাকার ব্যবসা তোর মতো কারো কথায় কেন বন্ধ করব রে? আমার কথা মেনে নে, নইলে আমার পায়ে এসে ক্ষমা চাইতে হবে বেটা। আমি আর তোর কাছে ক্ষমা চাইব? শোন রে, এই বুড়োটাকে তোল আর বাইরে ছুঁড়ে ফেলেকে। শহরের বাইরে একটা বড় ফ্যাক্টরি ছিল, কাপুর ইন্ডাস্ট্রিজ। 3 তলা ইমারত, 100-র বেশি মজুর, চারদিকে উঁচু দেওয়াল। মালিক ছিলেন শেঠ হরিকিষেন কাপুর, পয়সাওয়ালা, প্রভাবশালী, নিজের ওপর ভীষণ ভরসা রাখা একজন মানুষ। যে তার কাজের হতো তাকে তিনি চিনতেন, যে কাজের হতো না তাকে তিনি ফিরেও দেখতেন না। ফ্যাক্টরির মূল দরজার বাইরে একটা পুরনো অশ্বত্থ গাছ ছিল, এবং সেই গাছের নিচে রোজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এক সাধু বসে থাকত, বাবা নন্দকিশোর। বয়স কত ছিল কেউ জানত না। চুল সাদা ছিল, দাড়ি লম্বা ছিল, চোখ গভীর ছিল, একটা ছেঁড়া কম্বল ছিল, একটা ঘটি ছিল, আর একটা পুরনো মালা ছিল। ব্যাস, এইটুকুই ছিল তার কাছে। রোজ সকালে আসত, বসত, সন্ধ্যায় চলে যেত। কোথা থেকে আসত, কোথায় যেত, কেউ জানত না। ফ্যাক্টরির মজুররা তাকে চিনত। কখনো কখনো কেউ রুটি দিয়ে যেত, কেউ জল দিয়ে যেত। বাবা নিয়েও নিত, বারণও করত না। শেঠ হরিকিষেন তাকে কখনো ঠিকমতো দেখেননি। পাগল কোনো একটা, সরাও একে। কিন্তু বাবা সরল না, রোজ আসতে থাকল। সেই ফ্যাক্টরিতেই কাজ করত মিনা, বাবা নন্দকিশোরের মেয়ে। 25 বছরের রোগা পাতলা পরিশ্রমী মেয়ে। 3 বছর ধরে ফ্যাক্টরিতে ছিল, প্যাকেজিং সেকশনে। কাজ ভালো ছিল, বেতন কম ছিল, কিন্তু সংসার চলে যেত। বাপ মেয়ের ব্যাস এইটুকুই ছিল, একটা ছোট্ট ভাড়ার কুঠুরি, দুবেলার খাবার আর একে অপরের সঙ্গ। মিনা রোজ কাজে আসত, তো বাবার সাথে দেখা করত গাছের নিচে। বাবা হাসত, মিনা এগিয়ে যেত। 6 মাস আগের কথা। মিনা প্যাকেজিং হলে কাজ করছিল। তখনই তার নজর একটা তারের ওপর পড়ল। পুরনো ইলেকট্রিক্যাল ওয়্যারিং ছিল, দেওয়াল থেকে বেরিয়ে থাকা। ইনসুলেশন জায়গায় জায়গায় উপরে গিয়ে তারগুলো নগ্ন হয়েছিল। এক জায়গায় তো দুটো তার নিজেদের মধ্যে এমনভাবে লেগেছিল যে ফুলকি উঠতে দেখা যাচ্ছিল। মিনা ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার সুপারভাইজারকে জানাল। সুপারভাইজার ম্যানেজারকে জানাল। ম্যানেজারের নাম ছিল রাজীব সিনহা, বয়স 40 বছর, মিষ্টি কথায় ভোলানো লোক। শেঠ হরিকিষেনের সবচেয়ে ভরসাদায়ক মানুষ। 5 বছর ধরে ম্যানেজার ছিল। কিন্তু মিনা যেটা জানত না সেটা হলো রাজীব গত 1 বছরে ফ্যাক্টরির ইন্স্যুরেন্স পলিসিতে কিছু পরিবর্তন করিয়েছিল। ফ্যাক্টরির বীমা কোটি টাকার ছিল, এবং সেই বীমার একটা অংশ রাজীবের এক ঘনিষ্ঠের নামে ছিল। রাজীবের ফ্যাক্টরির প্রয়োজন ছিল না, তার আগুনের প্রয়োজন ছিল। তাই যখন মিনা শর্ট সার্কিটের অভিযোগ করল, রাজীব হেসে বলল, দেখে নেব, তুই কাজ কর। মিনা শেঠ হরিকিষেন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু শেঠ বড় মানুষ ছিলেন। তার কাছে ছোট লোকেদের কথার জন্য সময় ছিল না। আরে এক মজুরের মেয়ে, ও কি জানে, ইলেকট্রিক্যালের কাজ করতে দাও। মিনা বাড়ি এসে বাবাকে জানাল। বাবা চুপ রইল, ব্যাস চোখ বন্ধ করে বসে থাকল। সেই রাতটা অদ্ভুত ছিল। বাবা নন্দকিশোর ঘুমোচ্ছিল, এবং স্বপ্নে সে দেখল আগুন। ফ্যাক্টরি জ্বলছিল, আগুনের শিখা ছিল, ধোঁয়া ছিল, মজুররা পালাচ্ছিল, আর মাঝখানে মিনা ছিল, দাঁড়িয়েছিল। তার চেহারাটা ছিল সেই চেহারা যা ছোটবেলা থেকে দেখে আসছিল। বাবার ঘুম ভেঙে গেল। রাত 2টো বাজছিল, ঠান্ডা ছিল। সে উঠে বসল, মালা হাতে নিল, কিন্তু ঘুম এলো না। সকালে সে মিনাকে বলল, মা, তুই যে তারটা দেখেছিলি সেটার ছবি তুলে নে। মিনা অবাক হয়ে দেখল, কেন বাবা? ব্যাস, তুলে নে, আমার কথা শোন। মিনা পরের দিন সুযোগ বুঝে ফোন বের করল, আর সেই তারের সেই জায়গার যেখানে ওয়্যারিং উপড়ে ছিল, যেখানে তারগুলো নিজেদের মধ্যে লেগেছিল, তার ছবি তুলে নিল। ডেট আর টাইম সেই ছবিগুলোতে ছিল। বাবা ছবিগুলো দেখল, মাথা নাড়াল, রেখে দে এগুলো, সামলে। আর তারপর সেই সকাল এলো। বাবা রোজকার মতো গাছের নিচে বসেছিল। শেঠ হরিকিষেনের গাড়ি এলো। তিনি নামলেন, ভেতরে যেতে লাগলেন। বাবা উঠল। 3 বছরে প্রথমবার সে নিজের জায়গা থেকে উঠল। মালিক মশাই। শেঠ থামলেন, ঘুরে দেখলেন,
কি ব্যাপার? একটা কথা বলার ছিল। বাবার গলা শান্ত ছিল, ধীর ছিল। এই ফ্যাক্টরিতে 3 দিনের মধ্যে আগুন লাগবে। শেঠ এক মুহূর্ত দেখলেন, তারপর হাসলেন। সিকিউরিটির লোকেরাও হাসল। ড্রাইভার মুখ ঘুরিয়ে নিল। আচ্ছা, শেঠ বললেন, আর যদি সত্যি হয় তবে? যা খুশি দিয়ে দেবেন, আমার কিছু চাই না। বাবা হাত জোর করল। ব্যাস ফ্যাক্টরির ওয়্যারিংটা একবার চেক করিয়ে নিন। শেঠ হাসতে হাসতে বললেন, ঠিক আছে বাবা, যদি 3 দিনে আগুন লাগে তবে আমার সব সম্পত্তি তোমার। আর যদি না লাগে তবে এখান থেকে চিরকালের মতো সরে যাবে। ডিল? বাবা হাত জোর করল। যেমন আপনার ইচ্ছা। শেঠ ভেতরে চলে গেলেন। সিকিউরিটির লোকেরা হাসছিল। গাছের নিচে বাবা ফিরে বসে পড়ল। চোখ বন্ধ করে নিল। 3 দিন পরের রাত। আকাশে মেঘ ছিল। ফ্যাক্টরি বন্ধ ছিল। রাতের শিফট ছিল না। আর রাত 11টার সময় ফ্যাক্টরি থেকে ধোঁয়া উঠল। রাত 11টার সময় প্রথমে ধোঁয়া উঠল, তারপর আগুনের শিখা। ফ্যাক্টরির কাছে থাকা লোকেরা সবচেয়ে প্রথমে জাগল। কেউ চিৎকার করল, কেউ ফোন করল। 10 মিনিটে ফায়ার ব্রিগেড এলো। আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলো। কিন্তু ততক্ষণে প্যাকেজিং হলের একটা অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই অংশটা যেখানে মিনা সেই তারটা দেখেছিল। শেঠ হরিকিশনকে রাতেই ফোন করা হলো। তিনি ঘুমেছিলেন। খবর শুনে উঠলেন, জামাকাপড় পরলেন, গাড়ি নিলেন আর ফ্যাক্টরিতে পৌঁছালেন। যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। পোড়া দেওয়াল, ভাঙা জানলা, ছড়ানো ছেটানো জিনিসপত্র, কোটি টাকার লোকসান, আর মাঝখানে দাঁড়িয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর মহেশ রাও। শেঠজি, এফআইআর দায়ের হবে, তদন্ত হবে। শেঠ চারিদিকে দেখলেন। মাথা দ্রুত কাজ করছিল। আর তখনই তার মাথায় এলো সেই সাধুর কথা, সেই ভবিষ্যৎবাণী, 3 দিনে আগুন লাগবে। শেঠের চোখ সরু হয়ে এলো। ইন্সপেক্টর সাহেব, ফ্যাক্টরির বাইরে একটা সাধু থাকে। সেই 3 দিন আগে বলেছিল যে আগুন লাগবে। ধরুন ওকে। রাত 2টো বাজে। বাবা নন্দকিশোর নিজের কুঠুরিতে ছিল, চোখ বন্ধ, মালা হাতে। দরজা জোরে খুলল। 2 জন কনস্টেবল ভেতরে এলো। চলো। বাবা চোখ খুলল, শান্ত ছিল। উঠল, চটি পড়ল, আর চলতে শুরু করল। মিনার ঘুম ভেঙে গেল। সে দৌড়ে বাইরে এলো। বাবা, কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? থাবায়, সরে যা। কেন? উনি কি করেছেন? ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে। মিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা মিথ্যা। বাবা সারা রাত এখানেই ছিল, আমি সাক্ষী আছি। তুই ওর মেয়ে, তোর সাক্ষ্য চলবে না, সরে যা। মিনার চোখ জলে ভরে এলো। বাবা পিছন ঘুরে তাকে দেখল। সেই শান্ত চেহারা, ঠোঁটে হালকা হাসি। ঘাবড়াস না মা, সত্যিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। আর সে চলে গেল। থানায় সারা রাত জিজ্ঞাসাবাদ চলল। ইন্সপেক্টর মহেশ রাও সামনে বসেছিল। বাবা সামনের চেয়ারে ছিল। সেই শান্ত, সেই স্থির। তুমি ভবিষ্যৎবাণী কি করে করলে? স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নে? ইন্সপেক্টর হেসে বলল। আর স্বপ্ন সত্যি হয়ে গেল? বড় কোইন্সিডেন্স তো। স্বপ্ন নয়, সত্যি ছিল, যা মেয়ে দেখেছিল। ও 6 মাস আগে শর্ট সার্কিটের অভিযোগ করেছিল। কেউ শোনেনি। ইন্সপেক্টর থামল। কি মানে? মানে পরিষ্কার সাহেব, বাবার গলায় কোনো ঘাবড়ানি ছিল না। আগুন আমি লাগাইনি। আগুন সেই ভাঙা ওয়্যারিং লাগিয়েছে, যাকে ইচ্ছে করে ঠিক করানো হয়নি। ইন্সপেক্টর চোখ কপালে তুলল। এটা বড় অভিযোগ। প্রমাণ আছে? ইন্সপেক্টর এক মুহূর্ত দেখল, তারপর বলল, কি প্রমাণ? বাবা হাসল। সেটা আমার কাছে নেই, আমার মেয়ের কাছে আছে। সকাল হলো। মিনা থানার বাইরে সারা রাত বসেছিল। যখন ভেতরে ডাকা হলো তো সে সোজা ইন্সপেক্টরের সামনে গেল। সাহেব, আমার বাবা আগুন লাগায়নি, আর আমার কাছে এর প্রমাণ আছে। সে ফোন বের করল। ছবি ছিল সেই তারের, সেই জায়গার, সেই উপড়ে যাওয়া ইন্সপেশনের। ডেট আর টাইম পরিষ্কার দেখা যাচ্ছিল 6 মাস আগের। এই ছবি আমি তখন তুলেছিলাম যখন আমি শর্ট সার্কিট দেখেছিলাম। এই দেখুন, এটা কমপ্লেন্ট ইমেল, যা আমি ম্যানেজার রাজীব সিনহাকে লিখেছিলাম। আর এই দেখুন তার জবাব, দেখে নেব। ইন্সপেক্টর ছবি দেখল, ইমেল দেখল। ঘরে নিস্তব্ধতা ছিল। আর একটা কথা সাহেব, মিনার গলা কাঁপছিল, কিন্তু সে থামল না। রাজীব সিনহা গত বছর ফ্যাক্টরির ইন্স্যুরেন্স পলিসিতে পরিবর্তন করিয়েছিল। আপনি তার ফিনান্সিয়াল রেকর্ডস চেক করুন। ইন্সপেক্টর মহেশ রাও একজন পুরনো এবং অভিজ্ঞ মানুষ ছিল। সে ছবিটা আরও একবার দেখল। তারপর তার কনস্টেবলকে ডাকল। রাজীব সিনহাকে ডাকো, এক্ষুনি। রাজীব সিনহাকে যখন ডাকা হলো, সে কনফিডেন্ট ছিল, স্যুট পরা ছিল, মুখে হাসি ছিল। সেঠিন ম্যানেজার ছিল, 5 বছরের ভরসা ছিল। তার মনে হচ্ছিল যে এসব হ্যান্ডেল হয়ে যাবে। কিন্তু যখন ইন্সপেক্টর ছবিগুলো দেখালো, তার চেহারা বদলে গেল। এগুলো পুরনো ছবি, এডিটেড হতে পারে, ইমেলও এডিটেড। ইন্সপেক্টর ইমেলের প্রিন্টআউট সামনে রাখল। রাজীব চুপ হয়ে গেল। আর ইন্স্যুরেন্স পলিসিতে যে নমিনি আছে, সে তোমার শ্যালক। এটা কোইন্সিডেন্স? রাজীবের হাসি উধাও হয়ে গেল। ইন্সপেক্টর ধীরে ধীরে বলল, রাজীব সিনহা, তুমি ইচ্ছে করে সেই ওয়্যারিং ঠিক করাওনি।
ইন্স্যুরেন্স ফ্রডের জন্য। একজন মজুরের মেয়ে অভিযোগ করল, তুমি সেটা ধামাচাপা দিয়ে দিলে। শেঠ সাহেব পর্যন্ত পৌঁছানোর চেষ্টা হলো, তুমি আটকালে। রাজীবের হাত কাঁপতে লাগল। এটা প্রমাণ হতে পারে না। হয়ে যাবে। ইন্সপেক্টর উঠল। ফরেন্সিক টিম রাতের আগুনের তদন্ত করবে। ওয়্যারিংয়ের বেঁচে থাকা অংশ ল্যাবে যাবে। আর তোমার ব্যাংক রেকর্ডস, সেগুলো তো আগে থেকেই খুলে যাবে। রাজীবের কাছে কোনো জবাব ছিল না। কনস্টেবল এগিয়ে এলো। বাইরে বাবা নন্দকিশোর বসেছিল থানার বেঞ্চে, মালা হাতে ছিল। মিনা দৌড়ে এলো, বাবার কাছে বসে পড়ল। কিছু বলল না, ব্যাস তার হাত ধরে নিল। বাবা তার মাথায় হাত বোলালো। ভয় পেয়েছিলি খুব, কিন্তু থামিসনি। মিনার চোখ জলে ভরে এলো। আপনি বলেছিলেন সত্যিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। হ্যাঁ, বাবা আকাশের দিকে তাকালো। কিন্তু সত্যি একা লড়তে পারে না, তাকে কাউকে ধরে রাখতে হয়। তুই ধরে রেখেছিস। দুপুরে রাজীব সিনহা গ্রেফতার হয়ে গিয়েছিল। আর শেঠ হরিকিষাণ, যিনি সারা রাত এটাই মেনে আসছিলেন যে সাধু আগুন লাগিয়েছে, এখন থানার বাইরে দাঁড়িয়েছিলেন। ভেতরে বাবা ছিল। শেঠ প্রথমবার ঠিকভাবে দেখলেন তাকে। থানার বাইরে শেঠ হরিকিষাণ দাঁড়িয়েছিলেন। 5 কোটির ফ্যাক্টরির মালিক, শহরের প্রভাবশালী মানুষ, যার এক ইশারায় লোকেরা দৌড়াত, আজ তিনি নিজে দৌড়াতে দৌড়াতে এসেছিলেন। ভেতরে এক সাধু বসেছিল, ছেঁড়া কম্বল, পুরনো মালা। শেঠ দরজা খুললেন। বাবা নন্দকিশোর চোখ তুলল। কোনো অবাক হওয়ার ভাব ছিল না। তার চেহারায় এমন ভাব ছিল যেন সে জানত যে শেঠ আসবেন। শেঠ থামলেন, এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে সামনের চেয়ারে বসে পড়লেন। ঘরে নিস্তব্ধতা ছিল। শেঠের মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না। 5 বছর ধরে রাজীব তার সবচেয়ে ভরসাদায়ক মানুষ ছিল, সেই ধোঁকা দিল। আর যাকে তিনি পাগল সাধু বলে দূর দূর করে তাড়িয়েছিলেন, তারই মেয়ে সত্যিটাকে বাঁচাল। বাবাজি, শেঠের গলা ধরে এসছিল। বাবা হাত তুলল থামার ইশারা করে। ক্ষমা চাইবেন নিয়োগ মালিক মশাই, যা হওয়ার ছিল তা হয়েছে। কিন্তু আপনি সেটাই করেছেন যা সেই সময় আপনার ঠিক মনে হয়েছিল। বাবার গলা শান্ত ছিল। মানুষ সেটাই দেখে যা সে দেখতে চায়। আপনি একটা পাগল সাধু দেখেছিলেন তো সেটাই দেখেছেন। শেঠের চোখ ভিজে গেল। আমার ফ্যাক্টরি বেঁচে গেল, আমার মজুররা বেঁচে গেল। রাতে শিফট ছিল না, নইলে। তিনি থেমে গেলেন, আর ভাবতেও পারছিলেন না। বাবা মালা হাতে নিল, ধীরে ধীরে বলল, এই জন্যেই তো বলেছিলাম। শেঠ বাইরে বেরোলেন তো দেখলেন মিনা সেখানে দাঁড়িয়েছিল। সেই মেয়ে যে 3 বছর ধরে তার ফ্যাক্টরিতে কাজ করত, যাকে তিনি কখনো নাম ধরে চিনতেন না, যার অভিযোগকে তিনি গরিবের কথা বলে এড়িয়ে গিয়েছিলেন। শেঠ তার সামনে থামলেন। মিনা নজর সরাল না, না মাথা নিচু করল, না ভয় পেল। শেঠ একটা দীর্ঘশ্বাস নিলেন। তুমি 6 মাস আগে অভিযোগ করেছিলে? হ্যাঁ। আমি শুনিনি। শোনেননি? শেঠের কাছে কোনো সাফাই ছিল না। তিনি জানতেন যদি মিনার কথা শোনা হতো তবে ওয়্যারিং ঠিক হয়ে যেত, রাজীবের প্ল্যান ফেল হয়ে যেত, আগুন লাগত না। সব কিছু আটকে ছিল একটা ছোট্ট কথার উপর, একজন মজুরের মেয়ের অভিযোগ। যে গরিব ছিল তাই তার কথা শোনা হয়নি। ক্ষমা করবে? শেঠ জিজ্ঞেস করলেন। মিনা এক মুহূর্ত ভাবল। ক্ষমার দরকার নেই শেঠজি, বাস এরপর থেকে যেই ছোট হোক বা বড় হোক তার কথা শুনবেন। শেঠ মাথা নিচু করলেন। দুপুরে শেঠ ইন্সপেক্টরের সাথে কথা বললেন। সমস্ত ফর্ম্যালিটিস পুরো হলো, আর বাবাকে রিলিজ করা হলো। বাইরে বেরোল তো শেঠ সেখানে দাঁড়িয়েছিলেন গাড়ির সাথে। বাবাজি, চলুন বাড়ি ছেড়ে দিই। হেঁটে চলে যাব। বাবাজি, মালিক মশাই। বাবা হাসল। এত বছর হেঁটে চলেছি, আজও চলে যাব। শেঠ থামলেন, তারপর মনে পড়ল 3 দিন আগের প্রতিশ্রুতির কথা। বাবাজি, আমি বলেছিলাম যদি সত্যি হয় তবে সমস্ত সম্পত্তি আপনার। বাবা তাকে দেখল। অনেক দিন পর্যন্ত মনে থাকবে? আমার তো চাই না। শেঠ অবাক হয়ে দেখলেন। কেন? আপনার তো দরকার আছে। আমি দেখছি কেমনভাবে থাকেন আপনি। একটা কুঠুরি আছে, ছেঁড়া কম্বল আছে। মালিক মশাই, বাবার গলায় গভীরতা ছিল। সম্পত্তি তার চাই যার সম্পত্তির খিদে আছে। আমার খিদে নেই। কিন্তু মিনার, ওর বেতন কম আছে। আপনার ওষুধ? মিনার কথা বলতে হলে মিনার সাথেই বলুন। বাবা হাত জোড় করল। ও নিজের জন্যে নিজেই সিদ্ধান্ত নেবে, আমার জন্যে নয়। শেঠ দাঁড়িয়েই রইলেন। তার মাথায় আসছিল না যে কেউ এত সহজে সম্পত্তি কি করে ছেড়ে দিতে পারে। বাবা এগিয়ে যেতে লাগল। শেঠ পেছন থেকে বললেন, বাবাজি, আর একটা কথা। বাবা থামল, ঘুরল। আপনি রোজ ফ্যাক্টরির বাইরে বসতেন 3 বছর ধরে, কেন? বাবা আকাশের দিকে তাকাল, তারপর শেঠের দিকে। কারণ মিনা ওখানে কাজ করত। এক মুহূর্ত থামল। বাপ তো, দূর থেকেই হোক দেখতে থাকলে মন শান্তিতে থাকে। শেঠের চোখ জলে ভরে এলো। বাবা ঘুরল আর চলতে শুরু করল। সেই সন্ধ্যায় শেঠ কিছু সিদ্ধান্ত নিলেন।
মিনাকে ফ্যাক্টরিতে কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার বানানো হলো, বেতন 3 গুণ হলো, এবং ফ্যাক্টরির একটা নতুন নিয়ম বানানো হলো, যে কোনো মজুর যে কোনো অভিযোগ সরাসরি শেড পর্যন্ত পৌঁছাতে পারবে কোনো ম্যানেজারের মাধ্যম ছাড়াই। রাজীব সিনহার নামে ইন্স্যুরেন্স ফ্রড আর ক্রিমিনাল নেগলিজেন্সের কেস দায়ের হল। ফরেন্সিক তদন্তে প্রমাণ হল যে ওয়্যারিং ইচ্ছে করে ঠিক করানো হয়নি, তার ব্যাংক রেকর্ডসেও গড়বড় পাওয়া গেল। যা 5 বছরে হয়নি, তা 1 রাতে হয়ে গেল। 1 সপ্তাহ পর মিনা তার নতুন কুঠুরিতে ছিল, একটু বড়, একটু ভালো। বাবার জন্য একটা ঠিকঠাক বিছানা ছিল, খাবারের কোনো অভাব ছিল না। সন্ধ্যায় নাবা অশ্বত্থ গাছের নিচে বসেছিল, সেই জায়গা, সেই কম্বল, সেই মালা। মিনা চা নিয়ে এলো, পাশে বসে পড়ল। বাবা, আপনি সম্পত্তি কেন নিলেন না? আমাদের তো দরকার ছিল। বাবা চায়ে চুমুক দিল। দরকার আর লোভের মধ্যে তফাৎ থাকে মা। আমাদের দরকার মিটে গেছে, এখন এই কুঠুরি আছে, খাবার আছে, তুই আছিস, ব্যাস। কিন্তু শেঠজি তো দিতে চাইছিলেন। যা চেয়ে পাওয়া যায় তা দান, যা রোজগার করে পাওয়া যায় তা সম্মান। বাবা মিনাকে দেখল। তুই রোজগার করেছিস নিজের পরিশ্রমে, নিজের সাহসে, তা তোর, আমার নয়। মিনা চুপ রইল। দূর থেকে ফ্যাক্টরি দেখা যাচ্ছিল, পোড়া দেওয়ালের মেরামত চলছিল, মজুররা কাজ করছিল, জীবন আবার শুরু হচ্ছিল। বাবা মালা জপল, চোখ বন্ধ করল। মিনা তার হাত ধরল। দুজনেই চুপ ছিল। কিছু সম্পর্ক এমন হয় যাদের শব্দের প্রয়োজন হয় না। সেই শহরে আজও সেই অশ্বত্থ গাছটা আছে, এবং লোকেরা বলে যখনই কেউ বিপদে পড়ে সেই গাছের নিচে গিয়ে বসে। কে জানে কেন, একটু হালকা মনে হয়। হয়তো এই কারণে যে সেই জায়গায় একবার সত্যি বসেছিল ছেঁড়া কম্বলে পুরনো মালার সাথে, আর সে সম্পত্তির ছিল বড় কিছু বাঁচিয়েছিল, মানবতা। যদি বাবার এই কাহিনী হৃদয় ছুঁয়ে যায়, তবে কমেন্টে লেখো সত্যের জয়, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন টেপো। পরবর্তী কাহিনীও এমনই হবে, যা ভাবতে বাধ্য করবে এবং কিছু শিখিয়ে যাবে।